আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, লন্ডন সাফল্য ইশরাকে ম্লান। নিউজটি লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান, এম এ নোমান ও এমরান এস হোসাইন। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনের উপর নগরবাসী ক্ষুব্ধ ও বিরক্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে রাস্তা দখল ও নগর ভবন তালাবদ্ধ করে টানা আন্দোলন করছেন ইশরাক ও তার অনুসারীরা। ফলে মানুষ প্রতিদিন যেমন যানজটে অতিষ্ঠ, তেমনি নাগরিক সেবা থেকে বঞ্চিত। ইশরাকের আন্দোলন লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের সাফল্যকে ম্লান করে দিচ্ছে বলে এক বাক্যে স্বীকার করছেন সবাই। তারা মনে করেন বিএনপির উচিত ইশরাককে এখনই থামানো, নইলে এই অযৌক্তিক আন্দোলন বিএনপিকে বিতর্কে ফেলবে। ডিএনসিসির মেয়র হিসেবে শপথ নিতে গত 14 মে থেকে নগর ভবনে তালা দিয়ে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করেন। নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন কক্ষ ও ফটকে অন্তত 70টি তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলন চালানো হচ্ছে। এই আন্দোলনের সঙ্গে ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের একটি অংশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঈদের আগে ইশরাক হোসেন 18 দিন কর্মসূচি পালন করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত প্রতিষ্ঠান সচিবালয়ে একদিন ঘেরাও করে। ঈদুল আজহার ছুটিতে কয়েকদিন বিরতি দিয়ে সরকারি অফিস খোলার দিন থেকে আবারও শুরু করে আন্দোলন। গতকালও নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। ইশরাক হোসেন সমাবেশে ঘোষণা করেন, মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে তিনি কর্মসূচি চালিয়ে যাবেন। ইশরাকের এই আন্দোলনের ফলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। এতে করে নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে। এ প্রসঙ্গে সমাবেশে ইশরাক হোসেন বলেন, প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তিনি একথাও বলেন, তাকে শপথ না পড়ানো হলে নিজে শপথ নিয়ে মেয়রের দায়িত্ব পালন করবেন। আন্দোলনের ব্যাপারে গতকাল প্রতিক্রিয়ার জন্য ইশরাক হোসেনকে ফোন করলে তিনি বলেন, বিজি আছি পরে। ইশরাক গতকাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে নগর ভবনের কনফারেন্স রুমে সভা করেন। ওই সভার ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা ছিল। ইশরাকের মামলার রায়, শপথ ও তার আন্দোলন নিয়ে আমার দেশের পক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশন, বিএনপি সহ সব মহলের সঙ্গে যোগাযোগ করা হয়। ইশরাকের আন্দোলনের ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায়ও মানুষ সমালোচনা করেছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। ইশরাকের আন্দোলনকে সরকারের তরফ থেকে দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়। ইশরাকের আন্দোলনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, এই আন্দোলনের সঙ্গে দল সম্পৃক্ত নয়, একান্তই তার নিজস্ব ও ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ইশরাকের উচিত এই মুহূর্তে আন্দোলন বন্ধ করা, কারণ তাকে বুঝতে হবে তিনি একটি বড় দলের নেতা এবং তার বাবা ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, যিনি নাগরিকদের বিড়ম্বনায় না ফেলে সেবা করে গেছেন। তাছাড়া লন্ডনে তার দলের সঙ্গে সরকারের নির্বাচন সহ সার্বিক বিষয়ে একটি সফল বৈঠক হয়েছে। আর বিএনপি একসময় সিটি কর্পোরেশনের ওই নির্বাচনকে অবৈধ বলে দাবি করে আসছে। আদালত ওই নির্বাচনটিকে অবৈধ বলেছে। অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার বিষয়টির সঙ্গে নৈতিকতার প্রশ্ন জড়িত। আমার দেশের প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইশরাকের আন্দোলনের সঙ্গে দল যুক্ত নয়। বিষয়টি শিগগিরই দলীয় ফোরামে উপস্থাপন হবে এবং আলোচনা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে অনুষ্ঠিত সফল বৈঠকের পর যে আশা ও স্বস্তি বিরাজ করছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। বিএনপির আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মনে করেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব পালন করতে পারেনি। চলমান আন্দোলনের প্রশ্নে এই বিএনপির নেতা বলেন, একজন রাজনীতিকের দায়িত্ব হচ্ছে বিচক্ষণতার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা বুঝে দায়িত্ব পালন করা। জনমতের বিরুদ্ধে যায় এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা দরকার। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন,
ডিএনসিসির মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ ও পরে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল, দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৪০% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের কর্মকর্তারা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। এ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, বিষয়টি আইনি ও রাজনৈতিক, তবে এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। একজন কর্মচারী হিসেবে এর বেশি কিছু বলতে পারি না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তারা লিখিত কিংবা মৌখিক কিছুই জানায়নি, যার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে গেজেট জারি করা হয়। কারণ আদালতের নির্দেশনার আলোকে 10 দিনের মধ্যে গেজেট জারির জন্য নির্ধারিত ছিল। কমিশনের সম্মতির আলোকে এটা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো মামলা হলে সেখান থেকে যে আদেশ আসবে তা প্রতিপালন করা ইসির কর্তব্য উল্লেখ করে কমিশনের মুখপাত্র আখতার আহমেদ বলেন, মামলায় ইসির পক্ষ হওয়ার আইনি বিধান নেই, কারণ নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইসির কর্মপরিধি হচ্ছে তফসিল ঘোষণা থেকে গেজেট জারি করা পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, ইশরাকের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। মানুষ যথেষ্ট বিরক্ত। ইশরাকও তার আন্দোলন ও দাবির পক্ষে কোনো যুক্তি পেশ করতে পারেননি। উপরন্তু তিনি শেখ হাসিনার প্রহসন ও প্রতারণামূলক নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বলেই প্রতীয়মান হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি কেন তাকে আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দিচ্ছে না সেটা নিয়েও জনগণের মনে প্রশ্ন রয়েছে। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এই ঘটনার অবসান হওয়া দরকার। সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে এর সমাপ্তি টানতে হবে, না হলে যে বিশৃঙ্খল পরিস্থিতি ইতোমধ্যে তৈরি হয়েছে তার আরও বিস্তার ঘটবে। বদিউল আলম মজুমদার বলেন, প্রয়োজনে দুই পক্ষের আইনজীবীকে নিয়ে বিষয়টির সুরাহা করতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি ডক্টর তোফায়েল আহমেদ বলেন, মানুষকে সেবা বঞ্চিত করে যে আন্দোলন করছেন, এজন্য জনগণের উচিত তাকে জবাবদিহি করা। যে আন্দোলন হচ্ছে তা থামানোর কোনো মানুষ দেখছি না, তার দলের কাউকেও উদ্যোগ নিতে দেখছি না। তিনি বলেন, আমরা দেখলাম তিনি নিজে সেবা দেবেন, আইনত কি তিনি কোনো সেবা দিতে পারবেন? কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পরে কি শপথ নেওয়ার কোনো সুযোগ আছে? তার উচিত শপথের আন্দোলন না করে সিটি কর্পোরেশনের নির্বাচনের দাবিতে আন্দোলন করা। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, লন্ডনে বৈঠকের পর ইশরাকের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হওয়াটা বেশ স্বাভাবিক। কারণ বিএনপি যেখানে ক্ষমতায় আসছে সেখানে মেয়াদ উত্তীর্ণ একটি মেয়র পদের জন্য এমন একটি আন্দোলন কোনোভাবেই কাম্য হতে পারে না। ফ্যাসিবাদ আমলের নির্বাচনে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণার সূত্রপাত হয় 5 আগস্ট গণবিস্ফোরণে শেখ হাসিনার পলায়নের পর। অভ্যুত্থানের 1 মাস 25 দিনের মাথায় গত বছর 1 অক্টোবর চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার শাহাদত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে বিজয়ী ঘোষণা করে। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়। অনুসন্ধানে জানা গেছে, হাসিনার পালিয়ে যাওয়ার ঠিক 1 মাস পর 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আওয়াল কমিশন পদত্যাগ করে। নতুন কমিশন গঠন করা হয় গত বছরের 22 অক্টোবর। কমিশন গঠিত হওয়ার 13 দিন আগে 9 অক্টোবর ডাক্তার শাহাদতকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট হয়। আগেই উল্লেখ করেছি, চট্টগ্রামের মেয়র হিসেবে ডাক্তার শাহাদত হোসেনকে বিজয়ী ঘোষণা করে যখন গেজেট জারি হয় তখন দেশে কোনো নির্বাচন কমিশনই ছিল না। অথচ গেজেট জারি করার কথা কমিশনের। খোদ কমিশনই যখন ছিল না তখন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজ দায়িত্বে শাহাদতকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয় থেকে মতামত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ে এই বিষয়ে যোগাযোগ করা হলে উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, আইন মন্ত্রণালয় ইতিবাচক মতামত দিয়েছিল, তবে তখন মাত্র নতুন সরকার গঠিত হয়েছিল। মন্ত্রণালয় তখনও পুরোপুরি গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। ডাক্তার শাহাদতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণার সময় কমিশনের সচিব ছিলেন শফিউল আজিম। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ন্যস্ত আছেন।
নির্বাচন কমিশন না থাকার পরও কেন তিনি গেজেট জারি করেন জানতে চাইলে শফিউল আজিম বলেন, আদালতের রায়ের পর আমরা আইনি দিকগুলো যথাযথভাবে যাচাই করেছি। তারই প্রেক্ষিতে মেয়র পদের সংশোধন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডাক্তার শাহাদত হোসেন চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ইশরাকের করা মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। শাহাদত হোসেনের মতোই ইশরাক নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে মামলা করেন। তাদের দুজনেরই মামলার মূল আর্জি ছিল নির্বাচনে অনিয়ম হয়েছে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পাননি, তাই নির্বাচনের ফলাফল বাতিল করাই ছিল মামলার মূল দাবি। ইশরাক মামলাটি শুনানির জন্য সচল করার আবেদন জানানোর সময় মূল আর্জি সংশোধন করেন। যদিও আইনের ভাষা, নিয়ম ও রেওয়াজ অনুযায়ী মামলার 1 মাস পর আর আর্জি পরিবর্তনের সুযোগ নেই, কিন্তু ইশরাক হোসেন মামলা দায়েরের 4 বছর পর আর্জিতে পরিবর্তন এনে আগের ঘোষিত ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণার নিবেদন করেন। মূল আর্জিতে তাকে বিজয়ী ঘোষণার নিবেদন ছিল না। আর্জিতে এই সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ডাক্তার শাহাদতের মতোই চলতি বছরের 27 মার্চ ঢাকা জেলা জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করেন। একই সঙ্গে ভোট পরবর্তী ফলাফলে পরাজিত ইশরাককে বিজয়ী ঘোষণা করা হয়। মামলার রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবীকে মিডিয়ায় বলতে শোনা যায়, এই নির্বাচনটি ছিল অবৈধ। বিচারক নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন এবং ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ডাক্তার শাহাদত হোসেনের গেজেট প্রকাশের সময় নির্বাচন কমিশন ছিল না। নতুন কমিশন গঠনের পর ইশরাকের রায় ঘোষণা করা হয়। শাহাদত হোসেনের মতোই কমিশন ইশরাকের বেলায়ও আইন মন্ত্রণালয়ে পাঠায় মতামতের জন্য, কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই 27 এপ্রিল গেজেট জারি করে কমিশন। আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিলেও সেটার অপেক্ষা না করেই গেজেট জারি করা হয় কমিশনের পক্ষ থেকে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে খোঁজ নিলে আমার দেশকে সংশ্লিষ্ট সূত্র জানায় 22 এপ্রিল নির্বাচন কমিশন থেকে মতামত চেয়ে ফাইল আসে। আইন মন্ত্রণালয় মতামত তৈরি করছিল। মতামত চূড়ান্ত করে ফাইল ফেরত দেওয়ার আগেই কমিশন নিজ দায়িত্বে 27 এপ্রিল রাত 10টায় গেজেট জারি করে দেয়। এতে আইন মন্ত্রণালয়ের মতামতের প্রসঙ্গটি কার্যকারিতা হারিয়ে ফেলে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটি ছিল চরমভাবে বিতর্কিত। ভোটের পরপরই বিএনপি তখন দাবি করেছিল ওই নির্বাচনে 5%-ও কম ভোট কাস্ট হয়েছে। নির্বাচনের পর রাত 8টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। ওই সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ফলাফল প্রত্যাখ্যান করে সেটা বাতিলের দাবিতে একদিনের হরতালও পালন করেছিল বিএনপি। তখন ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানালেও এখন আদালতের দোহাই দিয়ে সিটি কর্পোরেশনের মেয়র পদে কেন বসতে মরিয়া ইশরাক হোসেন, এ প্রশ্ন নগরবাসীর। আদালতের বরাত দিয়ে দলটির সিনিয়র নেতারাও অনেক বক্তব্য রাখেন। অনেকের মতে সরকারকে চাপে রাখতে এটা বিএনপির একটি কৌশল ছিল, কিন্তু 13 জুন লন্ডনে ঐতিহাসিক বৈঠকের পর সরকারকে চাপে রাখার আর কোনো কারণ আছে কি? নাগরিকদের স্বার্থের কথা ভেবে বিএনপির উচিত এ অবস্থার উত্তরণ ঘটানো। ইশরাককে বলা যে এবার থামো। দলীয় তোষামোদির আদালতের ঘাড়ে বন্দুক রেখে অনেক বিষয় পার পাওয়া যায়, আবার আদালতের তোষামোদির ঘাড়ে বন্দুক রেখে সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় বুমেরাংও হয়। এর বড় নজির হচ্ছে শেখ হাসিনার পালিয়ে যেতে বাধ্য হওয়া। ছাত্রদের আন্দোলনের মুখে চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করেছিলেন শেখ হাসিনা, কিন্তু তার মনের ইচ্ছে ছিল চাকরিতে কোটা পদ্ধতি বহাল রাখতে হবে। তাই একটি অনুগত তোষামোদির আদালতে মামলা দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের ফল খুব ভালো হয়নি। কোটা পদ্ধতি সংস্কার নিয়ে দলীয় ও ফ্যাসিবাদ তোষামোদির আদালতের রায়ের পরপরই ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। ফজলে নূর তাপস 2020 সালের 16 মে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহ পর 2 জুন ডিএনসিসির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে গত 1 জুন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।